যে সমস্ত জাপানি শিল্পীরা ভারতবর্ষে এসেছিলেন, আমরা হয়তো তাদের নাম পড়তে পারিনি, কিন্তু ঠাকুরবাড়ির সহায়তায় এবং নন্দলাল বসুর অত্যন্ত প্রিয়জন পঞ্চানন মণ্ডলের সহায়তায়, বাড়ির সহায়তায় আমরা এখানে দুটি অত্যন্ত মূল্যবান ছবিকে রেখেছি। একটি সরাসরি ইউকিও পদ্ধতিতে করা, যেখানে কাঠখোদাই মাধ্যমে জল রঙের যে উয়াশ রীতি, ঝাপসা হয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কিভাবে দেখা যায় তা এখানে রইল। তারপরে আরেকটি ছবি রেখেছি, পদ্মঝরা ও পদ্ম ফোটার ছবি। নন্দলাল বসু পরিষ্কারভাবে ম্যাকলাউডের সঙ্গে তার যে ঘোরাঘুরি গ্রাম অঞ্চলে, তাতে লিখছেন, ম্যাকলাউড বলছেন যে আমি পদ্মফুলকে বারবার দেখতে চাই, কারণ আমাকে বলা হয়েছে যে পদ্ম হচ্ছে সেরকম একটা জিনিস যা আলোর দিকে মাথা তোলে। তার জন্য তিনি নন্দলাল বসুর সঙ্গে ঘুরে 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 শান্তিনিকেতনে পুকুরের মধ্যে পদ্ম ফুলের ভাসমান চেহারাগুলি দেখছেন। এবং এখানে সেই ছবিটি রয়েছে, যে ছবিটি ওকাকুরা বিবেকানন্দকে দিয়েছিলেন, এবং ম্যাকলাউডের হাত ধরে যেটি শান্তিনিকেতনে আসে। শান্তিনিকেতনে আসার পর নন্দবাবু ডিসিশন নিয়েছিলেন জাপানে পাঠিয়ে এই ছবির মাউন্টিং হবে, কিন্তু ম্যাকলাউড বলেছিলেন ও দেশে পাঠিয়েও না, ওরা ছবিটিকে রেখে দেবে। তখন নন্দলাল বসু একজন জাপানি শিল্পীকে দিয়ে ম্যাকলাউডের পাঠানো ওকাকুরার মাধ্যমে, যেটা স্বামী বিবেকানন্দকে দেওয়া হয়েছিল, সেই ছবির একটি প্রতিলিপি করিয়ে রেখেছিলেন। সেই অরিজিনাল প্রতিলিপিটা এখানে রয়েছে। অর্থাৎ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই প্রথম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে এগুলো আসছে। এইবার আমি ওই প্যানেলে যাই, মায়ের বাড়ির প্যানেলে। এই বাড়ির যে স্ট্রাকচার, সেটা উত্তর কলকাতার একটা নিজস্ব শৈলীতে তৈরি হয়েছে। উত্তর কলকাতার বাড়ি কিছু খড়খড়ি লাগানো জানালা দাবি করে। উত্তর কলকাতার বাড়ি আর্চ উইন্ডো উইথ ফ্যান লাইট দাবি করে। উত্তর কলকাতার বাড়ি চারপাশের বারান্দা এবং মাঝখানে নিচে খোলা জায়গা দাবি করে। এবং উত্তর কলকাতার বাড়ি মিনিমাম দুটি পক্ষের সিঁড়ি, মানে দুদিক থেকে ওঠা সিঁড়ি দাবি করে। এগুলো উত্তর কলকাতার সেই সময়ের যে বাড়ি তৈরি হচ্ছে তার কিছু বেসিক লক্ষণ। বাড়িটি যথেষ্ট বড়, কিন্তু বাড়িটি উত্তর কলকাতার বাড়ির কিছু বৈশিষ্ট্যকে বহন করে, যে বৈশিষ্ট্যকে বহন করে উত্তর কলকাতার এই বাড়িটি তৈরি হয়েছিল। কিন্তু আজকে আশ্চর্যের বিষয় হচ্ছে 1951 সালে নন্দলাল বসু এই বাড়িটিকে ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে যুক্ত করছে। একটা কথা মনে রাখতে হবে, 1951 সাল মানে কিন্তু অনেকগুলো মানে রয়েছে। প্রথম কথা, 1947 আমাদের দেশ স্বাধীন হয়ে গিয়েছে। 1941 কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলে গিয়েছেন। 1902 স্বামী বিবেকানন্দ ইতিমধ্যেই নেই। এবং 1950 ভারতবর্ষের বেশ কিছু জায়গায় খাদ্য আন্দোলন সূচনা হয়েছে। এরকম একটা 1951-তে যখন হিসেব মতো নন্দলাল প্রায় শেষ পর্যায়ের ছবি আঁকছেন, কারণ 1930-এ ওনার বাপুজি তৈরি হয়ে গেছে, সহজ পাঠ তৈরি হয়ে গেছে। 1951-তে যেটা আমি বলতে চাই, হাতে খুব একটা জোর পান না। 51 থেকে 55 কোলাজে ঢুকছেন। সেই মানুষটা 1951-তে ডিসিশন নিচ্ছেন যে মায়ের বাড়িকে ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে জুড়ে দেব। ড্রয়িং করছেন, পাঠাচ্ছেন সত্যেন মহারাজকে দেখে যে কি করতে হবে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংগুলোতে পরিষ্কার লেখা আছে যে মানে যেটি বসানো হচ্ছে তার চারপাশে ফ্রেম হবে, যে আর্চটি করা হচ্ছে সেই আর্চটি
বৌদ্ধ আর্চ আর ইসলামিক আর্চ যুক্ত করে তৈরি করে মাঝখানে গরুর থাকবে এবং তার উপর ফ্রেম থাকবেন, সেটা তিনি লিখছেন। স্তম্ভের ওপরের অংশ এবং নিচের অংশের মাঝখানে পদ্মের নকশা থাকবে এবং সেটা প্রপোর্শনেটলি একটু ছোট হবে, সেটা তিনি মেনশন করছেন এই নকশায়। সর্বোপরি খরবুজিটা কি হবে, তার মাপ কী হবে, প্যানেল কিভাবে যাবে, তার সমস্তটা ওখানে তিনি দিচ্ছেন। এটা দেখে যেন আমরা ভুলে না যাই যে রবীন্দ্রনাথের সমস্ত বাড়িগুলো যখন তৈরি করার কথা ভাবছিলেন সুরেন্দ্রনাথ কর, তার ডিজাইন করছিলেন শান্তিনিকেতনে বসে বসে, যিনি নন্দলালের ঘনিষ্ঠ আত্মীয়, তখনও কিন্তু নন্দলাল বসু তাকে একের পর এক সাজেশনস দিচ্ছেন। এবং তার একটা উল্লেখযোগ্য সাজেশনস হচ্ছে, যখন শ্যামলী বাড়ি তৈরি হচ্ছে তখন তার দুদিকে নন্দবাবু রামকিঙ্করকে অনুপ্রেরণা যোগাচ্ছেন যে মন্দির দেখেছো তো, মন্দিরের দুপাশে দ্বার রক্ষক থাকে। রবীন্দ্রনাথের বাড়ির দুপাশে তুমি সেই দ্বার রক্ষকদের দাও, কিন্তু তুমি এখানে কোনো হনুমানজি দিও না, তুমি এখানে কোনো গরুর পাখি দিও না। রবীন্দ্রনাথকে যারা তৈরি করলেন, তুমি দ্বার রক্ষক হিসেবে সেই সাঁওতাল নারী পুরুষকে দাও দুপাশে। আজও বাড়ির দুপাশে গেলে তাদেরকে দেখা যায়। অত্যন্ত যুক্তিযুক্তভাবে কি চাই, কেন চাই, সেটা প্রত্যেকটা পদক্ষেপে নন্দলাল মনে রাখতে পারতেন। আমরা নন্দলালের একাধিক পোস্টকার্ডে দেখেছি যে ভারতবর্ষের কুয়োয় কিভাবে জল তোলা হয়, তার যন্ত্রপাতির নাম কি, কাঠের জিনিসের যন্ত্রপাতির নাম কি, বৌদ্ধ স্থাপত্যের, ইসলামিক স্থাপত্যের, হিন্দু স্থাপত্যের কোন অংশের কি নাম, তা তিনি লিখে লিখে পাঠাচ্ছেন পোস্টকার্ডের মাধ্যমে। তাই জন্য 1951 সালের এই সংযোজন ভারতবাসীর কাছে একটি মস্ত বড় শিক্ষা। কারণ 51 সাল পর্যন্ত কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ, এখনও আমরা ভারতবর্ষের মানুষ, আমরা কিন্তু ইংরেজদের কথা ভাবতেই বেশি গর্ববোধ করি। এবং 47 সালের পর দেশ যখন ভাগ হয়েছে, দেশীয় ঐতিহ্যকে একেবারে সরাসরি মায়ের বাড়িতে যুক্ত করব, সেই সিদ্ধান্ত নিচ্ছেন নন্দলাল। সেই অমূল্য ছবি, 3টি ছবি, সেই অমূল্য 3টি ছবি আজকে এখানে মা আমাদের হাতে তুলে দিয়েছেন। মহারাজজিরা সেই ছবি বার করেছেন উদ্বোধন আর্কাইভসের ভেতরে, কিভাবে না জানি ছিল, সেই আমরা দেখাতে পেরেছি। এটা আমাদের পরম সৌভাগ্যের। আর যেটা এখানে রয়েছে সেটা হলো যে সিস্টার নিবেদিতা কিভাবে লিখছেন, টেক্সট লিখছেন, কিভাবে তিনি রামানন্দ চট্টোপাধ্যায়কে অনুপ্রাণিত করছেন বই বার করবার জন্য। চ্যাটার্জিস পিকচার অ্যালবাম, সেই বই বেরোচ্ছে, চ্যাটার্জিস পিকচার অ্যালবাম বেরোচ্ছে, প্রকাশিত হচ্ছে, এবং সিস্টার নিবেদিতা তাতে কি করছেন, তাতে আমাদের দেশের শিল্পীদের সম্পর্কে টেক্সট লিখছেন। সেই জিনিস আমরা এখানে রেখেছি, আমরা আর্কাইভাল প্রিন্ট করে সেটি রেখেছি। এরপর হচ্ছে ঠাকুরবাড়ির পরীক্ষা নিরীক্ষা। ঠাকুরবাড়ির পরীক্ষা নিরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। এখানে আমরা জ্যোতিরিন্দ্রনাথকে রেখেছি, আমরা রবীন্দ্রনাথের ছবিকে রেখেছি। রবীন্দ্রনাথের বেশ কিছু ছবির মধ্যে আমরা বাছাই করে নিয়েছি ছাপাই ছবিকে। কেন বাছাই করেছি? কারণ রবীন্দ্রনাথ যে প্রিন্ট মেকিংয়ের ব্যাপারে নিয়মিত উৎসাহী ছিলেন, সেই খবরটা আমাদের খুব বেশি জানার মধ্যে পড়ে না। রবীন্দ্রনাথের ছবি, রঙিন ছবি সম্বন্ধে আমরা উৎসাহী হই, কিন্তু ছাপাই ছবির পরীক্ষা নিরীক্ষাকে রবীন্দ্রনাথ একটা চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে চেয়েছিলেন। আজকে সেই জন্যই কিন্তু আমরা এখানে কিছু বিশ্বভারতী নিউজ রেখেছি। কেন বিশ্বভারতী নিউজ? দুটো কারণে রেখেছি।
এক নম্বর হচ্ছে ঠাকুরবাড়িতে নাটক হতো। একটি নাটকে অবনীন্দ্রনাথ অভিনয় করেছিলেন শ্রুতিভূষণ বলে একটি চরিত্রের। সেই শ্রুতিভূষণ হিসেবে তিনি একটি ছবি এঁকেছিলেন বিশ্বভারতী নিউজে দেবেন বলে, কিন্তু ছবিটি উল্টো হয়ে ছাপা হয়েছিল। সেই শ্রুতিভূষণ অঙ্কিত সেই উল্টো ছাপা ছবিটি এখানে রয়েছে। তাহলে আমরা বিশ্বভারতী নিউজের ছাপাই ছবির সঙ্গে যুক্ত করলাম কেন? কারণ এইখানে একটি ছবি ছাড়া বাকি সমস্ত ছবি কিভাবে ছাপা হতো? জায়গা রাখা হতো, খালি জায়গা রেখে দেওয়া হতো, সমস্তটা ছেপে আসতো। তারপর ওই খালি জায়গা রাখা কভারগুলোর অনুপাতে লিনোশিট কাটা হতো অথবা কাঠের পাটাতন কাটা হতো, কেটে ছবি এঁকে তারপর সেটা ছাপা হতো। তাই জন্য এইখানে যে কটি বিশ্বভারতী নিউজ রাখা আছে একটি বাদে সমস্তগুলি কিন্তু এক একটি অরিজিনাল পরীক্ষা নিরীক্ষামূলক ছবি, যে বইয়ের ভিতরে কীভাবে ইলাস্ট্রেশনকে সংযুক্ত করা যায়। আপনাদের অবগতির জন্য জানাই, ঠিক এই পদ্ধতিতেই সহজ পাঠের প্রথম 10টি বই বেরোয়। এটি ছিল সেই পদ্ধতি, যে পদ্ধতি আমরা জানি না, সেই পদ্ধতিরই অত্যন্ত উৎকৃষ্ট কিছু নিদর্শন এইখানে আজকে আমরা আপনাদের অবগতির জন্য রেখেছি। এইখান থেকে চলে আসছি ঠাকুরবাড়ির এই প্যানেলে, যেখানে আমরা রেখেছি অবনীন্দ্র শিষ্যবর্গকে। তিনি কেন ওয়াশ পেন্টিংয়ে ঢুকতে বলছেন? তিনি ওয়াশ পেন্টিংয়ে ঢুকতে বলছেন এক চমৎকার আলাপচারিতায়। বলছেন, বাপু আমি হচ্ছে গিয়ে শিল্পী, আমাকে ধ্যান করতে হয় চোখ খুলে। আর আধ্যাত্মিকতা বলতে তোমরা যেটি বোঝো সেটি আমি বুঝতে পারি অন্য ছন্দে। তার ছন্দটা কি বলে? তার ছন্দটি হলো এরকম, মনে হয় যেন দেখা যায় আবার দেখা যায় না, ধরা যায় আবার ধরা যায় না। ওই জন্যই দেখা যায় আবার দেখা যায় না, ধরা যায় আবার ধরা যায় না, ওইটির আভাস আমি ওই ওয়াশ পেন্টিংয়ের মধ্যেই পাই। দেখা যায় কিন্তু দেখা যায় না, ধরা যায় কিন্তু ধরা যায় না। আমি কোট করলুম অমিতেন্দ্রনাথ ঠাকুর, বীরু ঠাকুরকে। এই যে ওয়াশ স্মৃতিটা কেন নিচ্ছেন? নন্দলালরা নিয়ে নিলেন আধ্যাত্মিক চেতনা, যার জন্য খুব সতর্ক দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে এইখানে আর্কাইভাল প্রিন্টে আমরা দিয়েছি তাজের স্বপ্ন যা দেখা যায় কিন্তু ধরা যায় না, আবছা থাকে। ওই তাজের স্বপ্নের জন্য অবনীন্দ্রনাথ খুব কনসাসলি ওয়াশ পেন্টিংকেই বাছাই করছেন, যে ওয়াশ পেন্টিংয়ের রীতিটা তিনি শিখেছিলেন জাপানি শিল্পীদের কাছে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। এই 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 যে বেঙ্গল স্কুল নয়, অবনীন্দ্র প্রবর্তিত ধারার এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো যে যাচ্ছে, তা সমস্তটা এই প্রথম একদম সরাসরিই বলছি, এই প্রথম, খণ্ডিত সত্তায় নয়। আমি অনেক এক্সিবিশন নিজে করেছি, অনেক এক্সিবিশন সব জায়গায় হয়, কিন্তু একটি অবনীন্দ্র চিত্রের যে প্রবর্তিত ধারা, সেই ধারার প্রদর্শনী আমরা এই প্রথম এক জায়গায় এনে দেখছি, এর আগে দেখিনি। খণ্ডিতভাবে দেখেছি, রবীন্দ্রনাথ দেখেছি, অবনীন্দ্রনাথ দেখেছি, নন্দলাল দেখেছি, বিনোদ বিহারী দেখেছি, খণ্ডিত সত্তায় দেখেছি। একটা জায়গায় যে গাথা, একটা প্রদর্শনীকে, সেটি কলকাতার বুকে কেন, আমি বিশ্বাস করি ভারতবর্ষে তথা গ্লোবে এই প্রথমই হচ্ছে। যদি আমার তথ্যে কোনো ভুল থাকে আমাকে ধরিয়ে দিলে আমি আশ্বস্ত হব। আমার জানা মতে, আমার জ্ঞান মতে, আমার ধারণা মতে, আমরা যেটা বইয়ে পড়েছি সেটাকে আজকে এক জায়গায় এই প্রথম আনতে পেরেছি। এইটার পরে
আমি এই প্যানেলে আপনারা সেরকম কিছু ছবি দেখতে পাবেন। একটু ছবির গল্প বলে দিই। এখানে যে নবেন্দ্রনাথের আঁকা একটি গগনেন্দ্রনাথের ছবি দেখছেন, এই ছবিটি কিন্তু শুধু একটি বিরাট একটা ছবি। গগনেন্দ্রনাথ যখন দার্জিলিং ভ্রমণ করছেন, তখন তিনি বৌদ্ধ লামাদের কিছু পোশাক দেখে তার দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। সেই পোশাককে তিনি ড্রয়িং করেছিলেন এবং সেই পোশাকের সঙ্গে নিজের কিছু ধারণাকে মিশিয়েছিলেন। মিশিয়ে ডিজাইন করে তিনি তাদের পারিবারিক দর্জিকে দিয়ে তৈরি করিয়েছিলেন। সেই দর্জিকে দিয়ে তৈরি করাবার পরে লামাদের টুপি যেরকম হয়, সেই টুপিটাকেও নিজের মতো করে ভেঙেছিলেন, ভেঙে যে ড্রয়িং করেছিলেন, সেই ড্রয়িং করে পোশাক তৈরি হয়ে এসেছিল, সেই পোশাক পরেছিলেন। এবং গান্ধার বুদ্ধের মতো চটি, তিন ভাই কিন্তু নাগরাই জুতো পরতে অভ্যস্ত ছিলেন। গান্ধার বুদ্ধের মতো চটি পরে বাড়ির বারান্দায় খটখট করে হেঁটে বেড়াতেন। সেই হেঁটে বেড়ানোর গগনেন্দ্রনাথের ছবিটি আঁকছেন নবেন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথের কনিষ্ঠ পুত্র, যিনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির জন্য ছবি এঁকেছিলেন। সেই নবেন্দ্রনাথের আঁকা তার বাবার ছবি এটি, যেটি সম্পর্কে গগনেন্দ্রনাথের কন্যা পূর্ণিমা দেবী লিখেছেন, নবুদাদা বড় ভালো ছবি আঁকত, বাবার জব্বা পরা ছবিটি ওই এঁকে রেখেছিল। এটি সেই বিখ্যাত মানে নবেন্দ্রনাথের আঁকা গগনেন্দ্রনাথ, মানে পুত্র তার পিতাকে এঁকে রাখছেন। এবং ঠাকুরবাড়ির আর একজন সন্তান দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র, তিনি তার পেন্সিলের রেখায় এঁকে রেখেছিলেন গগনেন্দ্রনাথের কন্যা সুনন্দিনী দেবীকে। এখানে সুনন্দিনী দেবীর সেই ছবিটিও আছে, ঠিক যেন পিতা এবং পুত্রী পাশাপাশি অবস্থান করছেন। একজনের শিল্পী নবেন্দ্রনাথ, আর একজনের শিল্পী অসিত হালদার। আরেকটি ছবি আছে, সেটি হলো অলোকেন্দ্রনাথ ঠাকুরের। এখানে অলোকেন্দ্রনাথ ঠাকুরকে আমরা কেন রেখেছি? কারণ অলোকেন্দ্রনাথ ঠাকুরই হচ্ছেন সেই মানুষ যিনি বলছেন এই নবুদাদা বড় ভালো ছবি আঁকতেন, বাবার কাছেই ছবি আঁকা শিখতেন, তার সমস্ত ছবিকে বাবা কারেকশন করতেন। কিন্তু একবার হলো এক মজার কাণ্ড, নবুদাদা একটা ছবি এঁকেছেন, বাবার কাছে এসেছেন কারেকশন করাতে, বাবা তো রোজই কারেকশন করছেন। শেষে গিয়ে হঠাৎ দেখলাম বাবা তার নিজের সিলটি টপ করে লাগিয়ে দিল। তখন তো নবুদাদা ভাবছে এটা কি হলো, আমরাও ভাবছি কি হলো। আর বাবা তখন বললেন, বাপু হে, এত কারেকশন তোমার ছবিতে করেছি, আর তোমার ছবি নেই, ওটি এখন আমার ছবি হয়ে গিয়েছে। নবেন্দ্রনাথের আঁকা সেই বিখ্যাত ছবিটি, যেটি আজকে অবনীন্দ্রনাথের ছবি হিসেবে পরিচিত, যেটির এই স্বাক্ষরটা যিনি দেখছেন তিনি অলোকেন্দ্রনাথ ঠাকুর, সেই বিখ্যাত ছবিটি হচ্ছে অবনীন্দ্রনাথের জেবুন্নিসা। সেই জেবুন্নিসা ছবিটি কিন্তু মনে রাখা দরকার, আসলে নবেন্দ্রনাথ ঠাকুরের আঁকা, যেটি কারেকশন করতে করতে ওটা অবনীন্দ্রনাথ তার সিলটি দিয়ে দিয়েছিলেন। এখানে সেই অলোকেন্দ্রনাথের ছবি রয়েছে। আর রয়েছে অবনীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় শিষ্য প্রশান্ত রায় আর মনীষীদের ছবি। প্রশান্তবাবু এবার গগনেন্দ্রনাথের মতো করে ছবি আঁকতেন। এখানে প্রশান্ত রায় যখন শান্তিনিকেতনে গিয়েছিলেন, গগনেন্দ্রনাথকে একটি চিঠিতে এঁকে দেখাচ্ছেন যে শান্তিনিকেতনের কাজঘরটি কীরকম, উপাসনা গৃহটি কীরকম। এই ছবিটি হলো সেই ছবিটি, এখানে সেই ছবিটি রয়েছে। আর মনীষীদেরকে অবনীন্দ্রনাথ বলেছিলেন যে বাপু হে, মাঠে ঘাটে ঘুরে বেড়াও, পাহাড় জমি সব কিছু দেখো, কিন্তু তুমি স্পষ্টতার বদলে অস্পষ্ট করে তাদের রূপ ছায়াকে ধরে রাখো। এই রূপ ছায়ার কথাটা, জল রঙের রূপ আর ছায়া, কিন্তু সেখানে সেই তার চরিত্রটা যাতে ধরা যায়, সেই জিনিসটি চর্চা করেছিলেন মনীষীদের। অর্থাৎ আপনারা যদি এখানে মনীষীদের ল্যান্ডস্কেপটি দেখেন না, পাহাড়টাও যে তুলি জলে আঁকা, ঘরবাড়িগুলো সেই একই তুলি জলে আঁকা, কিন্তু পাহাড়ের ভারী ভাবটা কিন্তু আপনারা এখানে মিস করবেন না। এইটি ছিল অবনীন্দ্রনাথের দেখানো পথ, দেখানো রাস্তা।
এবং আমি যখন ক্ষুদ্র যাত্রা নিয়ে কাজ করেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম যে অবনীন্দ্রনাথ নিজেই ছবি কাটাকুটির কাজ, কোলাজের কাজ করে রাখছেন, যেটা পরবর্তীকালে তার শিষ্যবর্গের মধ্যে পৌঁছে যাবে। এইখান থেকে আমরা বাপুজির ছবিটাতে যাব, আমি শেষে বিনোদ বিহারীর ছবিতে আসব। বাপুজির ছবিটা 1930-এর ছবি, একই বছর 1930, ডান্ডি অভিযান, লবণ আইন, সহজ পাঠ তৈরি হচ্ছে এবং বাপুজি হচ্ছে। বাপুজির ছবি, এই বিশ্ববিখ্যাত ছবিটি আঁকার সময় তিনি যে তথ্যটিকে নিতে চেয়েছিলেন, তাতে অনুকণা খাস্তগীর এই নামটি আপনাদের কাছে বলছি, তার কারণ ইনি হচ্ছেন সেই মেয়ে, যে মেয়ে সারা জীবন নন্দলাল বসুর সহজ পাঠ, বাপুজি এবং আরও বেশ কিছু ছবির লিনোকাট এবং উটকাটে যে ড্রয়িং নন্দলাল করে দিতেন, সেটি কাটতেন হচ্ছেন অনুকণা। তাই এই ছবি শুধু নন্দলালের একার ছবি নয়, এই ছবিতে শান্তিনিকেতনের নন্দলালের এক ছাত্রীর হাতের পরশ অত্যন্ত নীরবভাবে লুকিয়ে রয়েছে। তার নাম হচ্ছে অনুকণা খাস্তগীর। এটি খুব ইম্পর্টেন্ট ছবি 3টে কারণে। প্রথম কথা নন্দলাল, দ্বিতীয় কথা ডান্ডি মার্চ, তৃতীয় কথা মহাত্মা গান্ধী। 3টে ঐতিহাসিক মিলন বিন্দু এখানে এসে মেলে। আর চতুর্থ কথা হচ্ছে সেই ছাপাই ছবির পরীক্ষা নিরীক্ষা, যেখানে অনুকণাকেই নন্দলাল বোঝাচ্ছেন ইজিপশিয়ান ফারাওদের ছবি দেখবে এক পা সামনে করে কিভাবে এগিয়ে যায়। তিনি ওখানে ছবির পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে বলছেন, পাশ্চাত্যের মতো আমরা হরিজন্টাল রেখাটিকে বা আনুভূমিক রেখাটিকে ছবির মাঝখানে নয়, পায়ের তলা থেকে টানবো, যাতে ছবিটি দেখলে মনে হয় যে তিনি যাকে আঁকছি তিনি লার্জার দ্যান লাইফ। তৃতীয় যে শিক্ষাটি দিচ্ছেন সেটি ভারী অদ্ভুত। এটার একটি স্টেন্সিল ছবিও করেছেন, সাদার উপর কালো রেখায়, রঙিন ছবিও করেছেন, কিন্তু এই ছবিটিকে ভালোবাসতেন। তার কারণ হচ্ছে অন্ধকার ভারতবর্ষে আলোক রেখা নিয়ে গান্ধীজি এগিয়ে চলেছেন, সাদা কালো। তার জন্য বাপুজির প্রত্যেকটি রেখা হচ্ছে সাদায় রয়েছে। মানে ভারতবর্ষ যখন অন্ধকারময়, তখন একটি আলোকবর্তিকা যেন বাপুজির রূপ নিয়ে সামনের দিকে আগত এগিয়ে চলেছেন। অর্থাৎ নন্দলাল নিজেও কিন্তু ততদিনে বেরিয়ে এসেছেন ওয়াশ পেন্টিংয়ের ধারা থেকে, এসে ঢুকেছেন সাদা কালোর রুক্ষতায়। সেই রুক্ষতাটা যখন রামকিঙ্করের মধ্যে পৌঁছে গেল, রামকিঙ্কর আরও সাংঘাতিক, তার ছেলেমেয়ের, তার অন্যান্য শিষ্যরা আরও সাংঘাতিক। আমরা বাদিকে কিছু ছবি রেখেছি, এখানে দেখতে পাবেন মার্তণ্ড যোশীর ছবি, এখানে দেখতে পাবেন অরুণাচল পেরুমলের ছবি, এখানে দেখতে পাবেন কেশব রাওয়ের ছবি, এখানে দেখতে পাবেন বিনোদ বিহারী মুখার্জির ছবি। এই প্রত্যেকটা মানুষ নিবিড়ভাবে ছাপাই ছবির চর্চা করে শান্তিনিকেতনে ছাপাই ছবির ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। প্রেস বলতে তাদের কাছে যে প্রেসটি ছিল, সেই প্রেসটি বা ঠাকুরবাড়ির, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিচিত্রা থেকে শান্তিনিকেতনের কলাভবনে ছাপাই ছবি বিভাগে পাঠানো হয়েছিল। যে প্রেসে গগনেন্দ্রনাথ ছাপিয়েছিলেন তার বিখ্যাত অদ্ভুত লোক, সেই প্রেসটি দিয়ে ছাপাই ছবির সূচনা। তারপরে হাতে ঘষে ঘষে, চামচ দিয়ে, কাঠের পাটা দিয়ে ছেপে ছেপে তারা ছবি তুলতেন। এইখানে ছাপাই ছবি একটা অদ্ভুত ধারায় এগিয়ে গেছে। যখন রামকিঙ্করে এলেন তখন কিন্তু বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। রামকিঙ্কর দুর্ভিক্ষ দেখছেন, বিশ্বযুদ্ধ দেখছেন। এইখানে যে 5টি ছবি আছে, তার কেন্দ্রের ছবিটা হচ্ছে শান্তিনিকেতনে বন্যা হচ্ছে। প্রবল বন্যায় একটি মানুষ ছাতা মাথায় দিয়ে যেন বৃষ্টির সাথে লড়াই করতে চেষ্টা করছে। ততক্ষণে চার্চিলের ঘোষণা হয়ে গেছে এবং ভারতবর্ষের দিকে একটি জাহাজ আসছিল কিছু খাবার চাল নিয়ে, সেই চাল তখন অন্যদিকে ঘুরে গিয়েছে। তার হিসেবে আমরা ঠিক ওপরের ডান দিকের ছবিটিতে আমরা যে ফলাফল পেলাম সেটা হচ্ছে দুর্ভিক্ষ। প্রবল দুর্ভিক্ষ যখন হচ্ছে, তখন দুটো জিনিস সামনে এসে গেছে রামকিঙ্করের। একটি হচ্ছে
বন্দে মাতরম ধ্বনি তখন উচ্চারিত হচ্ছে শান্তিনিকেতনে। উনি প্রশ্ন তুললেন, কোনটা আগে, স্বদেশী বন্দে মাতরম না খাবার? তাই জন্য বন্দে মাতরমের ব্যানারের মধ্যে ভারত মাতার চোখটা ঢাকা পড়েছে, কিন্তু মায়ের চোখ দিয়ে জল গড়াচ্ছে। আর শত শত সন্তান শূন্য বাটি হাতে ধরে রেখেছে, খাবার দাও, ফ্যান চাই। তখন তিনি প্রশ্ন তুলেছেন গান্ধীকে, ডু অর ডাই, হয় নিজে কিছু করো, নয় নিজে গলায় দড়ি দাও। স্বভাবতই ছাত্র এবং শিক্ষক একই গান্ধীকে দেখছেন, মানেটা ততক্ষণে ঘুরে গেছে। একজন যেভাবে দেখেছিলেন গান্ধীকে, আর একজন 100% উল্টো দিকে দাঁড়িয়ে প্রশ্ন করছেন গান্ধীকে, বলছেন যে চারিদিকে আগুন জ্বলছে, মানুষ হাতে অস্ত্র তুলে নিয়েছে, নিচে হাতে বন্দুক ধরা লোকের হাত, হয় তুমি নিজে কিছু করো, নয় তুমি নিজেই গলায় দড়ি দাও, ডু অর ডাই। তাই জন্য বেঙ্গল স্কুলও যদি বলি, ওয়াশ পেন্টিংয়ে তো আটকে ছিল না, আধ্যাত্মিকতায় তো আটকে ছিল না, তাহলে কেন এই তকমা দিয়ে তাকে আমরা দেখব? তাই আজকে অস্বীকার করেছি, তাই আজকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্বীকার করেছি। ফিরে আসছি সেখানেই, যে বেঙ্গল স্কুল নয়, অবনীন্দ্রনাথ যে ধারাটি বলেছেন আমরা সেখানে যাচ্ছি, সেটাকে দেখছি। এরপর শুরু হলো পোস্ট কার্ডের জার্নি। নন্দলাল বাবু যেখানেই যান পোস্ট কার্ড লিখে লিখে পাঠান, এঁকে এঁকে পাঠান। প্রত্যেকটি পোস্ট কার্ডের মধ্যে ডিফাইন করা যায় তিনি শিল্প শিক্ষায় মানুষকে শিক্ষিত করছেন। কখনো রসিকতার ছন্দ, কখনো দক্ষিণ রায়ের পাঁচালী, কখনো বাল্মীকির রামায়ণ, কখনো অজন্তার টুকরো ছবি, এটাকে ছবি দেয়াল চিত্রে লাগাও, কখনো বলছেন যে ঘোড়ার নাচ এরকম হয় সাঁওতালদের, এগুলো তোমরা দেখো। এই চিঠি পাঠিয়ে পাঠিয়ে যেটা করে দিলেন শান্তিনিকেতনটাকে, সেটা হচ্ছে একটা এক খোলা আকাশের নিচে একটা শিল্পের মিউজিয়াম। হোয়াইট কিউবের বাইরে নিয়ে চলে গেলেন, শান্তিনিকেতনের প্রত্যেকটা ঘর একটি মিউজিয়াম। কালোবাড়িতে যাবেন, দেখবেন মেসোপটেমিয়ার ছবি এসে গেছে। কালোবাড়ির ভেতরে যাবেন, দেখবেন এলিফ্যান্টার ছবি এসেছে। কালোবাড়ির দেওয়ালে যাবেন, দেখবেন ঘরের কাছে বনকাঠির রথের ছবি, তার ছবি এসেছে। একটা ওপেন এয়ার মিউজিয়ামে পরিণত হয়ে গেল শুধু ওই চিঠিপত্রের উপর ভিত্তি করেই। আর তার ছাত্রছাত্রীরাও সেই চিঠিপত্রতে ছোট ছোট ইয়েতে ছবি আঁকতে শুরু করলেন, ছোট ছোট কার্ডে ছবি আঁকতে শুরু করলেন। কিন্তু একটা ছবি দেখে আমাদের মনে হলো না যে ছোট্ট একটা বদ্ধ স্পেসের ভিতর তারা আটকে গেছে, বরং আমাদের মনে হলো যে সেই নিশিকান্ত রায়চৌধুরীর কবিতার মতো, দিগন্ত রেখা দ্বিখণ্ড করি দাঁড়ায়েছে তালতরু, 3.5 হাত ধূসর ভূমিতে বিশাল সাহারা মরু। তারা বিশালতার পরিচয় দিলেন, সেই সঙ্গে অত্যাধুনিক কোলাজে চলে গেলেন। কোলাজটা কী ছিল? কোলাজটা ছিল রং থেকে, তুলি থেকে, পেন্সিল থেকে বেরিয়ে যাওয়ার প্রাথমিক প্রেরণা। আমি প্যালেটে রং গুলব না, কাগজের রং আমার রং, কাগজের নকশা আমার ছবির অর্নামেন্টেশনস, আর যে ফর্ম আমি যেভাবে ছড়িয়ে দেব সেটা হচ্ছে আমার মনের নিজস্ব বিমূর্ত চলন। বিনোদ বিহারী সেই জায়গায় নিয়ে গিয়ে পৌঁছলেন, তার ছাত্র নন্দলালের। সেটা এখানে ধরা রয়েছে। পোস্টকার্ডগুলো ছাত্রছাত্রীদের পোস্টকার্ড এবং নন্দলালের 2 কন্যা রাখা পোস্টকার্ড অবশ্যই এখানে ধরা রয়েছে। শান্তিনিকেতনের চিত্রচর্চা কীভাবে যেত তার বেশ কিছু পরিচয় এখানে ধরা রয়েছে। সেই সঙ্গে ধরা রয়েছে কিছু বিশেষ ছবি, যেমন এখানে কৃষ্ণা রেড্ডির একটা ছবি আছে। শান্তিনিকেতনে তো বহু বাইরের অন্যান্য প্রদেশের বহু শিল্পীরা ছবি আঁকতে এসেছেন। ভারতের উত্তরাধুনিক সময়ের একজন প্রথিতযশা ছাপ চিত্রের শিল্পী হচ্ছেন কৃষ্ণা রেড্ডি। কিন্তু তিনি তার শান্তিনিকেতনে থাকাকালীন বাল্যকালে কী ধরনের ছবি আঁকতেন
সুরুলের রাজবাড়িতে দুর্গা পুজো হচ্ছে, ঢাকিরা ঢাক বাজাচ্ছে, সেই ছবি ধরে রেখেছিলেন কৃষ্ণ রেড্ডি। সেই ছবিটি এখানে রয়েছে। আর রয়েছে সুধীর খাস্তগিরের ছবি, কিন্তু পেইন্টিং। কেন পেইন্টিং? কারণ সুধীর খাস্তগির শান্তিনিকেতনের ছাপাই ছবিকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এবং তিনি পরে যখন দুন স্কুলে ছবি আঁকার শিক্ষক হিসেবে জয়েন করেছিলেন, এবং সুধীর খাস্তগিরের বিশিষ্ট ছাত্রছাত্রীদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে একজনের নাম আমি করছি। তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম রাজীব গান্ধী। এবং রাজীব গান্ধী নিয়মিত লিনোকাট করতেন। এই লিনোকাটটি সুধীর, যার থেকে রাজীব দুন স্কুলে শিখেছিলেন, তিনি হলেন সুধীর খাস্তগির। এবং রাজীব গান্ধীর করা লিনোকাট ইন্দিরা গান্ধী সযত্নে রাশিয়ান শিল্পীদের দেখিয়েছিলেন। এবং রাজীব গান্ধীর যে 3টি লিনোকাট ইন্দিরা গান্ধী সারা জীবন সংগৃহীত রেখেছিলেন, তার মধ্যে একটি হলো একটি এরোপ্লেন যাচ্ছে, যুদ্ধ বিমান, তার নিচে যে ল্যান্ডস্কেপটি আছে এটা একদম সহজ পাঠ থেকে তোলা। দ্বিতীয় যে ছবিটি আছে সেটা ছাতা মাথায় দিয়ে একটা লোক যাচ্ছে। তৃতীয় যে ছবিটি আছে একটা স্কুটারে করে একটা মানুষ যাচ্ছে। আর ইন্দিরা গান্ধী যার কথা বললাম, তিনি ছিলেন নন্দলাল বসুর ছাত্রী, শান্তিনিকেতনের ছাত্রী, এবং নেহেরু এবং তার স্ত্রীর সিদ্ধান্তে ইন্দিরা গান্ধীর লোকাল গার্জিয়ান ছিলেন নন্দলাল বসু, ঠাকুরবাড়ির কেউ নয়, নন্দলালই ছিলেন তার লোকাল গার্জিয়ান। এবং নন্দলাল যখন ছেলে মেয়েদের নিয়ে ট্যুর করছেন, সেই সময়ের একটি ট্যুরে নন্দলাল যখন রেল লাইনে পড়ে যাচ্ছেন, পড়ে গেলেন, যখন রেলগাড়ি আগত, আমরা জানি নন্দবাবু আর থাকবেন না, তাকে যিনি বাঁচিয়েছিলেন তিনি সেদিনের কলাভবনের সেই বিশিষ্ট ছাত্রী ইন্দিরা গান্ধী, যিনি পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হন। সেখানে আমরা সুধীর খাস্তগিরের যে ছবিটি রেখেছি সেটি হচ্ছে তার করা একটা পেইন্টিং। অর্থাৎ এখানে ঠিক উল্টো কিছু রিভার্স আছে। আমরা রামকিঙ্করের পেইন্টিংয়ের বদলে আমরা রামকিঙ্করের জন্য বেছে নিয়েছি উডকাট, লিনোকাট। কারণ রামকিঙ্কর বলেছিলেন যে কর্কশ জীবনের ছবি ধরতে গেলে এই কাটা ছেঁড়ার শৈলীর ভিতর দিয়ে এগোতে হয়। এই উল্টো একটা জিনিসকে আমরা রেখেছি। আবার সুধীর খাস্তগির, যিনি ছিলেন অ্যাকচুয়ালি পৃথিবী বিখ্যাত প্রিন্ট মেকার, তার আমরা পেইন্টিং এখানে রেখেছি। এবং প্রিন্ট মেকিংকে যিনি চূড়ান্ত উত্তরাধুনিকতার জায়গায় অ্যাবস্ট্রাকশনে পৌঁছে দিয়েছিলেন, সেই কৃষ্ণ রেড্ডির একটি ছবি আমরা এখানে রেখেছি। কেন রেখেছি, কী ছন্দে রেখেছি, কী পরিচয় রেখেছি, তার ব্যাখ্যা করলাম। এইবার আসবো এই প্যানেলটিকে একদম ডান দিকে ঠেলে দিয়ে আমরা দুজন মানুষের ছবি অতিরিক্ত ব্যবহার করেছি। একজন শিল্পীর নাম যামিনী রায়, আরেকজন শিল্পীর নাম দেবীপ্রসাদ রায়চৌধুরী। কেন? এই কারণেই ব্যবহার করেছি। এখানে দুটো ছবি আছে যামিনী রায়ের। একটি হচ্ছে একটি পাগড়ি পরা লোক, সেটি হচ্ছে যামিনী রায় যখন আর্ট কলেজের ছাত্র, যেভাবে মডেল স্টাডি করা হয় সেই ছবি। 2, যামিনী রায় যে শৈলীতে ফিরছেন, সেই শৈলীতে লোকশিল্পের দিকে ফিরে যে তাকানো যায়, এই অনুপ্রেরণা যামিনী রায় যার থেকে পেয়েছিলেন, ঠাকুরবাড়ির সেই মেয়ের নাম হচ্ছে সুনয়নী দেবী। এটা লিখে রেখেছেন ঠাকুরবাড়ির একজন মেয়ে শান্তা দেবী। সেই সুনয়নী দেবীর ছবি এখানে আমরা দেখছি। তৃতীয়ত আরেকটি ছবি যামিনী রায় যেটি রেখেছি সেটি হচ্ছে একদল মানুষ কাজের খোঁজে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাচ্ছেন, যার সাথে একটা কুকুর চলেছে। ছবিটি দেখে যেন আমাদের রামকিঙ্কর বেজের সেই সাঁওতাল পরিবারের কথা মনে পড়ে। এই অনুষঙ্গগুলোকে হাজির করবার জন্য আমরা এই ছবিগুলোকে নির্বাচন করেছি। তারপরে যে ছবিটি রেখেছি সেটি হলো দেবীপ্রসাদ রায়চৌধুরীর আঁকা। কেন নির্বাচন করেছি দেবীপ্রসাদ রায়চৌধুরীর আঁকা ছবি? তিনি হচ্ছেন সেই শিল্পী যিনি একের পর এক প্রথম দিকে রবীন্দ্রনাথের কবিতা এবং গল্পের সবথেকে বেশি পরিমাণে ইলাস্ট্রেশন করেছিলেন। এবং প্রবাসী সম্পাদককে রবীন্দ্রনাথ চিঠি দিয়ে জানিয়েছিলেন যে
দেবীর হাতের তুলিতে শুধু শব্দ নয়, ওর তুলিতে রস আছে, ইমোশন আছে। তাই জন্য এখানে কিন্তু কোনো ছবি, সেটা যামিনী রায় হোক বা দেবীপ্রসাদ রায় চৌধুরী, আমাদের এই বাংলা ধারার থেকে বিচ্ছিন্ন নয়। হঠাৎ করে মনে হতে পারে অবনীন্দ্রনাথ গগনেন্দ্র ধারার থেকে বিচ্ছিন্ন, আসলে কিন্তু তা নয়। আসলে এইখানে এটাকেই আমরা বলেছি সঞ্চার, এইটাকেই আমরা বলেছি যে কিভাবে একটি সঞ্চারিত রেখা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে যায়। এবার ছোট ছোট দু একটা কথা বলে এবার শেষ করব। যে এইখানে আপনাদের বলেছিলাম যে বিনোদ বিহারীর প্যানেলে ফিরব। আপনারা সকলেই জানেন যে রবীন্দ্রনাথের আগ্রহে বিনোদ বিহারী প্রাচ্য দেশগুলোতে রবীন্দ্রনাথের সঙ্গে ভ্রমণ করেছেন এবং নন্দলালও করেছেন। নন্দলাল বসু প্রাচ্য দেশে গিয়ে যাদের সাথে মিশেছেন, উনি টাইকাটকে দেখেছেন, হিসিদাকে দেখেছেন, তাদের বাড়িতে গেছেন, আতিথ্য গ্রহণ করেছেন এবং উনি তাদের সঙ্গে মেলামেশা করেছেন, কিভাবে চা চক্র হয় সেগুলো বোঝার চেষ্টা করেছেন। আর বিনোদ বিহারী ওদের থেকে যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে কালি তুলির ক্যালিগ্রাফি। বিনোদ বিহারী মনে করতেন যে কালি ইঙ্ক আবহ তৈরি করে আর তুলি স্ট্রাকচার তৈরি করে, আর কালি আর তুলি এই দুটো যখন হাতের আঙ্গুলে চলে আসে তখন যেটা তৈরি হয় সেটাকে বলা হয় স্পন্টানিটি, যেটা হচ্ছে ক্যালিগ্রাফি। বিনোদ বিহারী ক্যালিগ্রাফি করবার সময় ওনার সব বিখ্যাত ক্যালিগ্রাফিগুলির মধ্যে যেটি সব থেকে বেশি পরিচিত সেটি হলো বিশ্বভারতী পত্রিকা। এই ক্যালিগ্রাফি যদি আপনারা দেখেন তাহলে আপনারা একটু চোখ বুজে অনুভব করলেই দেখতে পাবেন এমনভাবে ক্যালিগ্রাফিটি করেছেন তাতে আপনি হয়তো শান্তিনিকেতনের কুড়েঘর, তালগাছ সবেরই কিছু কিছু অনুষঙ্গ পেতে পারেন। আর বিনোদ বিহারী একটি গান নিজে গুনগুন করে গাইতেন, বীণা বাজাও হে মম অন্তরে। আর যখন তার চোখ একদম ক্ষীণদৃষ্টি, যখন জীবনের প্রবাহ থেকে রঙগুলো হারিয়ে গেছে, যখন তিনি গানটা গাইতে চাইছেন, গানটা করতে করতে বীণা বাজাও হে মম অন্তরে নানাভাবে লিখতেন। এইখানে সেই রকম সেই পুরো গানটি লেখা আছে, রবীন্দ্রনাথের গান, যে বীণা বাজাও হে মম অন্তরে। আর তার ঠিক পাশেই একজন প্রণম্য শিল্পী, যিনি শিক্ষকতা করেছেন গভর্নমেন্ট আর্ট স্কুলে, বাংলা চালের ছবি দেখে, গগনেন্দ্রনাথ অবনীন্দ্রনাথের ছবি দেখে এবং নন্দলাল বসুর থেকে সব থেকে বেশি অনুপ্রেরণা পেয়ে যিনি ছবি এঁকেছেন, আজীবন যিনি ঠাকুরমা স্বামীজির কাছে নিজের সমস্ত চেতনাকে সমর্পণ করেছেন, তিনি হলেন এই ধীরেন ব্রহ্ম। তার এই বীণাবাদিনীর সঙ্গে কিন্তু তার এই ড্রয়িং স্টাইল কিন্তু একদম অজন্তায় যেভাবে, যে ছকে, যে পদ্ধতিতে বুদ্ধের ছবির অনুষঙ্গগুলো থাকে, যে অনুষঙ্গগুলো নন্দলাল বসু তার রূপাবলিতে ধরে রেখেছিলেন, সেই অনুষঙ্গেই কিন্তু ধীরেনবাবুর আঁকা এই বীণাবাদিনী ছবিটি রয়েছে। তাই জন্যই এর ঠিক পাশে আমরা বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের সেই বীণা বাজাও হে মম অন্তরে ছবিটি রেখেছি, যে ছবিটির চলন কিন্তু চৈনিক, ওপর থেকে নিচের দিকে নামছে, ওপর থেকে নিচের দিকে নামছে। এইটাই হচ্ছে আজকের এই প্রদর্শনীর একটি সার্বিক কথা। আর এই ধারাকে সেখানে নানাভাবে উজ্জীবিত করা হয়েছিল সেটি হচ্ছে উদ্বোধন পত্রিকা। তার
শিল্পকলায়, ভারত শিল্পের বিভিন্ন ধারায় যে সমস্ত শিল্পীরা কাজ করেছেন, যেমন রামানন্দ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকে, তাদের কাজকে ধরে রাখা, একটা চেতনাকে ধরে রাখা, একটা ঠাকুরমা স্বামীজির বাণীর ভেতরে শিল্পের নানা আঙ্গিককে স্পষ্ট করে দেওয়ার ভূমিকা যে পত্রিকা পালন করেছে এবং আজও করেন। বিশ্বভারতী পত্রিকা কিন্তু, এই বিশ্বভারতী নিউজের এই চেহারাটি, এই পরীক্ষা নিরীক্ষার চেহারাটি কিন্তু নেই, কিন্তু উদ্বোধন পত্রিকায় কিন্তু আজও শিল্পের কথা বলা হয়, এটি দেখবার। তাই এখানে যেখানে মায়ের বাড়ির নকশার কথা আছে, সেখানে উদ্বোধন পত্রিকার প্রচ্ছদগুলিও আমরা দেখেছি।